আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। পাঠ পরিচিতি, শ্রেণী একাদশ দ্বাদশ, বিষয় জীববিজ্ঞান প্রথম পত্র, প্রথম অধ্যায় কোষ ও এর গঠন। সুপ্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই আমরা ডিমের ছবি দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা, আমরা জানি যে অধিকাংশ কোষই আণুবীক্ষণিক, খালি চোখে দেখা যায় না। এদের দেখতে হলে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম লক্ষ্য করা যায়, যেমন পাখির ডিম একটিমাত্র কোষ দ্বারা গঠিত, হাঁস মুরগির ডিম খালি চোখেই দেখা যায়। তো প্রথম চিত্রে দেখানো হয়েছে প্রোটোপ্লাজমকে, আর দ্বিতীয় চিত্রে দেখানো হয়েছে কোষ ঝিল্লিকে। আমাদের আজকের পাঠ প্রোটোপ্লাজম ও কোষ ঝিল্লি। শিক্ষণফল: এই পাঠ শেষে তোমরা যা যা জানতে পারবে: প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, কোষ ঝিল্লির গঠন বর্ণনা করতে পারবে, কোষ ঝিল্লির কাজসমূহ সম্পর্কে বলতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচ্য বিষয় প্রোটোপ্লাজম ও কোষ ঝিল্লি। আমরা প্রোটোপ্লাজম সম্পর্কে জানব, তার আগে জানব প্রোটোপ্লাস্ট কি। কোষপ্রাচীর দ্বারা আবৃত কোষের অন্তঃস্থ সকল সজীব ও নির্জীব বস্তুসমূহকে একত্রে বলা হয় প্রোটোপ্লাস্ট। এই প্রোটোপ্লাস্ট দুইটি অংশ নিয়ে গঠিত, একটি হচ্ছে সজীব প্রোটোপ্লাজম, আরেকটি হচ্ছে নির্জীব বস্তু। এবার আমরা জানব প্রোটোপ্লাজম কি। গ্রিক শব্দ প্রোটো, যার অর্থ হচ্ছে আদি, এবং প্লাজমা, যার অর্থ হচ্ছে সংগঠন। প্রোটোপ্লাজম শব্দের অর্থ হচ্ছে আদি সংগঠন। কোষের ভেতরে স্বচ্ছ, আঠালো ও জেলির মতো অর্ধতরল কলয়েডধর্মী সজীব পদার্থগুলোকে একত্রে বলা হয় প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমে 70 থেকে 90% পানির উপস্থিতি লক্ষ্য করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা উপরের চিত্রে খেয়াল করি, কোষ প্রাচীরের ভিতরে যে স্বচ্ছ, আঠালো, জেলির মতো থকথকে পদার্থ দেখানো হয়েছে, সেটাই হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয় কেন? বিজ্ঞানী হ্যাক্সলে বলেন, প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি, কারণ প্রোটোপ্লাজমই কোষের সকল মৌলিক ও জৈবিক কাজ সম্পূর্ণ করে। এতে জীবনের সব গুণ, যেমন শ্বসন, চলন, প্রজনন বিদ্যমান। প্রোটোপ্লাজমের বহুবিধ পরিবর্তনের ফলেই জীবনের বৈশিষ্ট্যগুলো দেখা যায়, আর এইসব কারণেই প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়। প্রোটোপ্লাজম মূলত তিনটি অংশ নিয়ে বিভক্ত। প্রথমেই রয়েছে কোষ ঝিল্লি, এরপরে সাইটোপ্লাজম, এরপরে আছে নিউক্লিয়াস। আমরা পাশের চিত্রে খেয়াল করি, বাইরের দিকে রয়েছে কোষ ঝিল্লি, ভিতরে জেলির মতো পদার্থ সাইটোপ্লাজম, আর একদম কেন্দ্রে অবস্থিত যে গোলাকার বস্তু দেখা যাচ্ছে সেটা হচ্ছে নিউক্লিয়াস। এই তিনটি উপাদান মিলিতভাবে গঠিত হয় প্রোটোপ্লাজম। এবার আমরা প্রোটোপ্লাজমের ভৌত ধর্মসমূহ জানব। প্রোটোপ্লাজম স্বচ্ছ বা অর্ধস্বচ্ছ, বর্ণহীন, জেলির ন্যায় অর্ধতরল আঠালো পদার্থ। এটি দানাদার ও কলয়েডধর্মী। কোষীয় পরিবেশ অনুযায়ী এটি জেলি থেকে তরলে এবং তরল থেকে জেলিতেও রূপান্তরিত হতে পারে। এর আপেক্ষিক গুরুত্ব পানির থেকে বেশি হয়।
এটি উত্তাপ, অ্যাসিড ও অ্যালকোহলের প্রভাবে জমাট বাঁধে। এবার আমরা প্রোটোপ্লাজমের রাসায়নিক ধর্ম সম্পর্কে জানব। রাসায়নিকভাবে প্রোটোপ্লাজমে প্রায় 70 থেকে 90% পানি এবং বাকিটা বিভিন্ন জৈব ও অজৈব পদার্থ থাকে। জৈব পদার্থের মধ্যে সবচেয়ে বেশি থাকে বিভিন্ন ধরনের প্রোটিন। এছাড়াও এতে রয়েছে কার্বোহাইড্রেট, লিপিড ও ভিটামিন। অজৈব পদার্থের মধ্যে আছে বিভিন্ন ধরনের লবণ ও আয়ন, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, সোডিয়াম ইত্যাদি। শিক্ষার্থীরা, আমরা প্রোটোপ্লাজমের ভৌত রাসায়নিক ধর্ম সম্পর্কে জানলাম। এবার আমরা প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্যসমূহ সম্পর্কে জানব। প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্য: শ্বসন, আত্তীকরণ, সালোক সংশ্লেষণ, প্রজনন, রেচন প্রভৃতি বিপাকীয় কাজ প্রোটোপ্লাজমে সম্পূর্ণ হয়। বিপাকীয় কাজ নিরন্তরভাবে চলতে থাকে, কখনো বন্ধ হয় না। যদি একবার বন্ধ হয় তখনই কোষের মৃত্যু ঘটে। প্রোটোপ্লাজম বিভিন্ন ধরনের উত্তেজনায় সাড়া দেয়। প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্যগুলোর সমষ্টিই হল জীবের বৈশিষ্ট্য তথা জীবের ধর্ম। এবার আমরা জানব প্রোটোপ্লাজমের চলন। প্রোটোপ্লাজম কিন্তু কখনোই স্থির হয়ে থাকে না। প্রোটোপ্লাজমের এই গতিময়তাকে চলন বলে। কোষ প্রাচীর যুক্ত প্রোটোপ্লাজমে জলস্রোতের মতো যে চলন দেখা যায় তাকে বলা হয় আবর্তন বা সাইক্লোসিস। এই আবর্তন বা সাইক্লোসিস আবার দুই প্রকার। একটা হচ্ছে একমুখী আবর্তন, অপরটি হচ্ছে বহুমুখী আবর্তন। শুরুতেই আমরা একমুখী আবর্তন সম্পর্কে জানব। প্রোটোপ্লাজম যখন একটি গহ্বরকে কেন্দ্র করে কোষ প্রাচীরের পাশ দিয়ে একটি নির্দিষ্ট পথে একদিকে ঘুরে, তখন তাকে বলা হয় একমুখী আবর্তন। আমরা পাশের চিত্রে খেয়াল করি, প্রোটোপ্লাজম কোষের মাঝে যে গহ্বর আছে সেই গহ্বরকে কেন্দ্র করে কোষ প্রাচীরের পাশ দিয়ে একটি নির্দিষ্ট দিকে ঘুরছে। তাহলে একে আমরা বলতে পারবো একমুখী আবর্তন বা সাইক্লোসিস। এবার আমরা চলে আসি বহুমুখী আবর্তনে। প্রোটোপ্লাজম যখন একটি গহ্বরকে কেন্দ্র করে অনিয়মিতভাবে বিভিন্ন দিকে ঘুরতে থাকে তখন তাকে আমরা বলবো বহুমুখী আবর্তন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রোটোপ্লাজম সম্পর্কে জানলাম। এবার আমরা জানব কোষ ঝিল্লি সম্পর্কে। কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন, যাকে সাইটোপ্লাজমিক মেমব্রেন, সেল মেমব্রেন, প্লাজমা লেমা, সাইটোমেমব্রেন বা বায়োমেমব্রেনও বলা হয়। শুরুতেই আমরা জানব কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা মূলত কী। কোষ প্রাচীরের ঠিক নিচে এবং প্রোটোপ্লাজমের বাইরে সূক্ষ্ম, স্থিতিস্থাপক, বৈষম্যভেদ্য, সজীব, লিপোপ্রোটিন নির্মিত যে দ্বিস্তরী পর্দা থাকে তাকে কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা বলা হয়। সর্বপ্রথম কার্ল ন্যাগেলি 1855 সালে কোষ ঝিল্লি আবিষ্কার করেন। শিক্ষার্থীরা, আমরা কোষ ঝিল্লি সম্পর্কে জানলাম। এবার আমরা কোষ ঝিল্লির কিছু বিশেষ অবস্থার সাথে পরিচিত হব। প্রাণীকোষে কোষ ঝিল্লি সবচেয়ে বাইরের স্তর স্থানে স্থানে ভাঁজ হয়ে মাইক্রোবিলাস গঠন করে।
অর্থাৎ উপরের দিকে চিত্রে খেয়াল করো, উপরের দিকে যে আঙুলের মতো অভিক্ষেপগুলা সেগুলোকে বলা হয় মাইক্রোভিলাই। এছাড়াও প্লাজমা মেমব্রেনের আরও বিশেষ কিছু অবস্থা, যেমন ফ্যাগোসাইটিক ভেসিকল, ফিনোসাইটিক ভেসিকল এবং ডেসমোজোম ইত্যাদি। এবার আমরা জানব কোষ ঝিল্লি কি। কোষ প্রাচীরের নিচে এবং প্রোটোপ্লাজমের বাইরে সূক্ষ্ম, স্থিতিস্থাপক, বৈষম্যভেদ্য, সজীব, লিপোপ্রোটিন নির্মিত যে দ্বিস্তরী পর্দা থাকে তাকে কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা বলা হয়। কোষ ঝিল্লির গঠন। কোষ ঝিল্লি পাতলা, 70 থেকে 100 অ্যাংস্ট্রম পুরু, 2 স্তর বিশিষ্ট এবং এই 2 স্তরের মাঝে প্রায় 100 অ্যাংস্ট্রম ফাঁকা স্থান বিদ্যমান। কোষ ঝিল্লির অন্যতম উপাদান হচ্ছে লিপিড, যার পরিমাণ 60 ভাগ। অপর একটি উপাদান হচ্ছে প্রোটিন, যার পরিমাণ 40 ভাগ। এই দুইটি উপাদানকে একত্রে বলা হয় লিপোপ্রোটিন, অর্থাৎ লিপিড ও প্রোটিন এই দুইটি উপাদানকে বলা হয় লিপোপ্রোটিন। প্রোটিন গাঠনিক উপাদান, এনজাইম বা বাহক। এছাড়াও সামান্য পরিমাণে অন্যান্য উপাদান যেমন কার্বোহাইড্রেট, ল্যাসিথিন, ফসফোটাইডিক অ্যাসিড, আরএনএ ইত্যাদি বিদ্যমান থাকে। এছাড়াও সামান্য পরিমাণে পানি ও লবণ থাকে। কোষ ঝিল্লির ভৌত গঠনের প্রস্তাবিত মডেলসমূহ। প্লাজমা মেমব্রেনের গঠন বর্ণনায় সকল কোষবিজ্ঞানী দ্বিস্তরী লিপিডের কথা বলেছেন, কিন্তু এই লিপিড স্তর দুইটির বিন্যাস প্রসঙ্গে বিভিন্ন বিজ্ঞানী ভিন্ন ভিন্ন মডেল উপস্থাপন করেন। এই মডেলগুলো হচ্ছে, সর্বপ্রথম 1935 সালে ড্যানেলি এবং ডেভসন একটি মডেল প্রস্তাব করেন, যার নাম হচ্ছে স্যান্ডউইচ মডেল মতবাদ বা স্যান্ডউইচ মডেল থিওরি। ঠিক এরপরেই 1959 সালে বিজ্ঞানী জেডি রবার্টসন আরেকটি মডেল প্রস্তাব করেন, যেটি হচ্ছে একক পর্দা মডেল বা ইউনিট মেমব্রেন হাইপোথেসিস। এরপরে 1972 সালে বিজ্ঞানী এইচ.জে. সিঙ্গার এবং জি.এল. নিকলসন খুবই গুরুত্বপূর্ণ একটি মডেল প্রস্তাব করেন, যার নাম হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যে 3 ধরনের মডেলের সাথে পরিচিত হলাম, এর মধ্যে সবচেয়ে গ্রহণীয় মডেল হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। প্লাজমা মেমব্রেনের গঠন সংক্রান্ত ব্যাখ্যাদান প্রসঙ্গে 1972 খ্রিস্টাব্দে এইচ.জে. সিঙ্গার এবং জি.এল. নিকলসন কর্তৃক প্রবর্তিত মডেলকেই ফ্লুইড মোজাইক মডেল বলা হয়। এই মডেল অনুযায়ী কোষ ঝিল্লি দ্বিস্তর বিশিষ্ট এবং প্রতিটি স্তর ফসফোলিপিড দিয়ে গঠিত। আমরা চিত্রে দেখো সেই প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেলটি দেখতে পাচ্ছি। এই ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী কোষ ঝিল্লিতে রয়েছে ফসফোলিপিড বাইলেয়ার, মেমব্রেন প্রোটিন, গ্লাইকোক্যালিক্স এবং কোলেস্টেরল। আমরা একটু চিত্রের সাথে মিলিয়ে দেখি। শুরুতেই বাম পাশে আমরা দেখতে পাচ্ছি ফসফোলিপিড বাইলেয়ার। এই ফসফোলিপিড বাইলেয়ার 2 স্তর বিশিষ্ট এবং ফসফোলিপিড দিয়ে তৈরি। প্রতিটি ফসফোলিপিডে থাকে এক অণু গ্লিসারল এবং এই গ্লিসারলের সাথে 2টি নন পোলার ফ্যাটি অ্যাসিডের লেজ এবং একটি পোলার ফসফেট মাথা থাকে। এই ফসফেট হেড বা মাথা ও ফ্যাটি অ্যাসিডের লেজের মাঝে গ্লিসারল থাকে। তোমরা চিত্রে খেয়াল করো, প্রত্যেকটি গ্লিসারলের সাথে 2টি নন পোলার ফ্যাটি অ্যাসিডের লেজ আর একটি পোলার ফসফেট মাথা রয়েছে। এরপরেই আছে মেমব্রেন প্রোটিন। কোষ ঝিল্লিতে সাধারণত 3 ধরনের প্রোটিন শনাক্ত করা হয়েছে,
যেমন আমরা ফসফোলিপিড বাইলেয়ারের ঠিক নিচেই খেয়াল করে রয়েছে ইন্টিগ্রাল প্রোটিন, পরিফেরাল প্রোটিন, আরেকটা উপরের দিকে রয়েছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। এই 3 ধরনের প্রোটিন নিয়ে গঠিত হয় মেমব্রেন প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিন হচ্ছে যেটা ঝিল্লির উভয় সারফেসেই বিদ্যমান, চিত্রে খেয়াল করো। এরপরে আছে পরিফেরাল প্রোটিন, এগুলো ঝিল্লির একটি সারফেসে থাকে। আর উপরের দিকে লিপিড সম্পৃক্ত প্রোটিন, এগুলো সাধারণত লিপিড কোরে সম্পৃক্ত থাকে বা লিপিড কোরে অবস্থান করে। এরপরে আরেকটি গঠন হচ্ছে গ্লাইকোক্যালিক্স। আমরা চিত্রে উপরের দিকে গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা, এই গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড একত্রে মিলিত হয়ে গঠন করে গ্লাইকোক্যালিক্স। এছাড়া আমরা গ্লাইকোপ্রোটিনের ঠিক পরেই দেখতে পাচ্ছি কোলেস্টেরল। এটি সাধারণত একটি লিপিড জাতীয় পদার্থ। ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে এগুলো অবস্থান করে। উদ্ভিদ কোষের তুলনায় প্রাণী কোষের ঝিল্লিতে অপেক্ষাকৃত কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে। আশা করছি প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেলের গঠন তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কোষ ঝিল্লির রাসায়নিক গঠন নিয়ে আলোচনা করব। কোষ ঝিল্লিতে রয়েছে প্রোটিন, লিপিড এবং কোনো কোনো ক্ষেত্রে কোষ ঝিল্লি পলিস্যাকারাইড দিয়ে গঠিত। প্রোটিন গাঠনিক উপাদান এনজাইম ও বাহক হিসাবে কাজ করে। কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের প্রায় 75 ভাগই কিন্তু লিপিড। লিপিড প্রধানত ফসফোলিপিড হিসাবে থাকে। সবচেয়ে সরলটি হলো ফসফোটাইডিক অ্যাসিড এবং জটিল ফসফোলিপিডের মধ্যে রয়েছে লেসিথিন, যা ফসফোলিপিডের অর্ধেকের চেয়েও বেশি পরিমাণে দেখা যায়। এছাড়াও রয়েছে কোলেস্টেরল। কোনো কোনো ক্ষেত্রে আরএনএও পাওয়া যায়, যেমন পেঁয়াজের কোষে। শিক্ষার্থীরা, আমরা কোষ ঝিল্লির ভৌত ও রাসায়নিক গঠন সম্পর্কে জানলাম। এবার আমরা কোষ ঝিল্লির কাজসমূহ সম্পর্কে বিস্তারিত জানব। কোষ ঝিল্লির কাজ কি? কোষ ঝিল্লির প্রথম কাজ হচ্ছে এটি কোষকে নির্দিষ্ট আকৃতি প্রদান করে এবং কোষের সীমানা নির্ধারণ করে ও রক্ষণশীল আবরণের মতো কাজ করে। এটি বৈষম্যভেদ্য ঝিল্লি হিসাবে কাজ করে। কোষের বাইরে থেকে ভিতরে এবং ভিতর থেকে বাইরে কোনো অণুর যাতায়াত নিয়ন্ত্রণ করে কিন্তু কোষ ঝিল্লি। আমরা কোষের বাইরে থেকে ভিতর এবং ভিতর থেকে বাইরে এই যে অণুর যাতায়াত, সেটা একটু চিত্রের মাধ্যমে দেখি। দেখো, চিত্রে দেখানো হয়েছে কোষের বহি ও অন্তঃমাধ্যমের মধ্যে কোষ ঝিল্লি কিভাবে বৈষম্যভেদ পর্দা হিসাবে কাজ করে। কোষ ঝিল্লির আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটি ফ্যাগোসাইটোসিস ও ফিনোসাইটোসিস পদ্ধতিতে যথাক্রমে কঠিন ও তরল খাদ্য গ্রহণ করে। আমরা এটাও চিত্রে দেখব কিভাবে ফ্যাগোসাইটোসিস ও ফিনোসাইটোসিস পদ্ধতিতে কোষ ঝিল্লির মাধ্যমে কঠিন ও তরল খাদ্য গ্রহণ করে। চিত্রে খেয়াল করো, ফ্যাগোসাইটোসিস ও পিনোসাইটোসিস পদ্ধতিতে খাদ্য গ্রহণে কিভাবে কোষ ঝিল্লি সাহায্য করে সেটা দেখানো হয়েছে। এছাড়াও
কোষঝিল্লি মাইক্রোভিলাই সৃষ্টি করে কোষের শ্বসনতল বৃদ্ধিতে সহায়তা করে। এমন কাঠামো গঠন করে যাতে বিশেষ এনজাইম বিন্যস্ত থাকে, যেমন ব্যাকটেরিয়ার মেসোজোম। এছাড়াও কোষঝিল্লি মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, নিউক্লিয়ার পর্দার মতো কোষীয় অঙ্গাণু সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য কিছু বাড়ির কাজ রয়েছে। সেগুলো হচ্ছে, প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয় কেন ব্যাখ্যা করো। কোষঝিল্লির গঠন ব্যাখ্যা করো। কোষঝিল্লির ফ্লুইড মোজাইক মডেলের সচিত্র গঠন ব্যাখ্যা। আশা করছি আজকের ক্লাসটি তোমরা শুরু থেকে মনোযোগ সহকারে দেখলে এই প্রশ্নগুলোর সমাধান করতে পারবে। সবশেষে সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনাই করি।